আর ঢাকা থেকে এখান থেকে আপনারা পিরোজপুর যেতে পারবেন, মঠবাড়িয়া যেতে পারবেন। যখন ঢাকা থেকে আসবেন পিরোজপুর ফেরিঘাট হয়ে পিরোজপুর যেতে হবে। Hey guys, আমি এখন দাঁড়িয়ে আছি একটা ফেরিঘাটে। আর এই ফেরিঘাটটা হলো পিরোজপুর থেকে এই ফেরিঘাটের মাধ্যমে এই ভান্ডারিয়া যে পিরোজপুর থানা এবং বরগুনা ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে এই পথেই যাইতে হয়। এই কচা নদী পার হয়ে আপনি বরগুনা ডিস্ট্রিক্ট, পাথরঘাটা, ভান্ডারিয়া, বরিশাল সকল জায়গায় এদিক দিয়ে আপনি মুভ করতে পারবেন। আর এখানে আসলে এই ফেরির জন্য এই জায়গাটা সকল সময় এখানে একটা ব্যস্ততম জায়গায় পরিণত হয়ে থাকে। আর একটা সৌন্দর্য হলো এই কচা নদীতে বিশাল বিশাল ইলিশ এখানে পাওয়া যায়। আর আমরা এই ইলিশ মাছগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর এখানে ফেরিঘাট কিভাবে ফেরি আসা যাওয়া করতেছে সেইগুলো একটু দেখি আমরা। চলেন। এই যে অলরেডি ফেরিটা ছেড়ে দিল এখান থেকে। এই ফেরিঘাট ওই পিরোজপুর ঘাটে চলে যাবে। হ্যাঁ, ওপার ঘাটে, ওই যে ঘাটে, ওপারের ঘাটে। আর দেখেন কি বিশাল কত বাস, কত ট্রাক নিয়ে সে যাত্রা শুরু করলো। এটা হচ্ছে আপনার চরখালি ফেরিঘাট। এটা হচ্ছে চরখালি ফেরিঘাট থেকে ওইটা মনে আসতেছে। হ্যাঁ, ওইটা আসতেছে, ওইটা আসবে এখন। চরখালি ফেরিঘাট, ওটা হলো ওই ফেরিঘাটটা হলো ওটা চরখালি আর কি ওপার, আর কি চরখালি ওপার বলা হয় ওটাকে, ওপার। হ্যাঁ, আর ওই ফেরিটাও এখানে আসবে। হ্যাঁ, ওইটা আসবে এখানে। এটা সাইডে যাচ্ছে, একটা আসতেছে। হ্যাঁ, এই সাইডে ভিউটা দেখছেন কত সুন্দর, দারুণ একটা ভিউ। ওই ব্রিজটা কি পিরোজপুর, ওইটা কি মেইন রোডের? ওইটা হচ্ছে মেইন রোডের ব্রিজ। মেইন রোডের ব্রিজ। হ্যাঁ, এটা তো অনেক বড় নদীটা। হ্যাঁ, অনেক বড়, অনেক। এটা কি একটা নদী না? এটা হচ্ছে আপনার ত্রিমোহনা। হ্যাঁ, ত্রিমোহনা। ত্রিমোহনা। এটা কি নদী আছে এখানে? এটা কচা নদীর মোহনা বলে এটাকে। কচা নদীর মোহনা হিসেবেই আর কি খুব পরিচিত। আর দেখেন এই যে বিখ্যাত বরিশালের আমরা। তোমার ছোট কেন বাবা, এত ছোট কে? তোমাদের আমরা তো অনেক বড় বড়, ঠিক না? আছে, অনেক বড় আছে। আর এদিকে এই ট্রলার দিয়ে কি মাছ ধরে? হ্যাঁ, ইলিশ মাছ ধরে এই রাত্রে। হ্যাঁ, আর এই ট্রলারগুলো দিয়ে এই কচ্ছা নদীতে ইলিশ মাছ ধরে থাকে। এটা তারা অনেক গভীরে চলে যায়। এটা কি সমুদ্রেও যা নাকি এই নদীর উপরে? সমুদ্রের মধ্যে যা। হ্যাঁ, জুয়েল ভাই, এই যে ছোট ছোট যে এই নৌকাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই নৌকাগুলা কি ওই মাছ ধরে না এমনি ওরা এপার থেকে ওপারে যায়? এই যে ছোট ছোট বোটগুলো, এগুলো হচ্ছে আপনার ইলিশ ধরার জন্য। ওরা এইখান থেকে ইলিশ ধরে এইখানেই বিক্রি করে। ও, এই ইলিশ কি নদীর ইলিশ? এগুলা কারেন্ট জালের মাধ্যমে না, কারেন্ট জাল মাঝে মধ্যে ফেলে, আবার ওগুলো তো ফেলা ঝামেলা অনেক। এই যে বোটগুলো যাইতেছে, ওরা যাইতেছে মাছ ধরতে, এখন ইলিশ ধরতে যাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ফেরিটা যে আমাদের পিছনে যে ফেরিটা আসতেছে, ওটা এরকম এতটুক ওই দিক দিয়ে হয়ে দিক দিয়ে আসতেছে কেন? স্রোতের কারণে। আপনার এখানে তিনটা মোহনা, তো এই তিনটা মোহনা পানিটা এখানে এটা কি বলে, ওইটা আপনার গোলাকার আর কি, গোলাকার জাতীয় কেমন যেন একটা ইয়া সৃষ্টি করে। পাকে হ্যাঁ, পাকে যাতে না পড়ে, রিস্ক হয়। এই কারণে ঘুইরা আপনার এইখানে আইসা এইখান থেকে আসবে। তো দাঁড়ান, আর 2 মিনিট মনে হয় লাগবে আসতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে আমরা একটা ফেরি দেখতে পাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে এই ঘাটে সে এসে যাবে। চলে আসছে। আর আসার পরে সকল বাস ট্রাকগুলো এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে মুভ করবে। হ্যাঁ, এগুলো ডিস্ট্রিক্ট আছে। তারপর আপনার ওই যে ইয়াতে যায় না, এদিকে আপনার কি লোকাল মঠবাড়িয়া, পিরোজপুর থেকে মঠবাড়িয়া যায়, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, এইসব বরগুনা অনেক জায়গায় এখান থেকে চলে যায়। আর লোকালি মানে এপারে মানুষ ওপারে ফেরিঘাটেও চলাচল করে। দেখেন বিশাল একটা ফেরি।
এগুলো তো ছোট ফেরি। হ্যাঁ এগুলো ছোট ফেরি মূলত হচ্ছে, এগুলো আপনার ছোট ফেরি। হ্যাঁ, আমি তো ওই যে কিছুদিন আগে ওই যে আপনার বরিশালে গিয়েছিলাম, তখন ওইটা যে ওই পদ্মা নদীর উপরে যে ফেরি দেখেছি, ওগুলো অনেক বড়, ওগুলো তো 300 টন লোড নিতে 300 পারে। টন। কিন্তু এগুলো হচ্ছে আপনার এই লোকাল ফেরি যেগুলো, ওই আপনার আপ ডাউনে কত 15-20 ফিট মনে হয় লাগে, হ্যাঁ, হ্যাঁ, বেশি একটা হ্যাঁ। লাগে না, ওই ছোট মিনি আর কি এগুলা। মনে করেন আপনার 4-5টা বাস ওঠে, 4-5টা বাস উঠে, তারপর ছোট মোটো গাড়ি এটা থাকে। সারাদিনই আসা যাওয়া করে, সারাদিন, এদের কোনো ই সারাদিন। নাই, সারাদিন সারা রাত, সারাদিন সারা রাত, রাত 24 ঘন্টা কোনো টাইমই নাই। না। দেখেন ওপারের মানুষগুলো কিভাবে এপারে আসতেছে, আবার এপার থেকে ওপারের মানুষগুলো যাবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, এটা যাবে ওটা আসবে, এটা যাবে ওইটা আসবে, হ্যাঁ, একটার পর একটা। মাছ ধরার বোটে যাচ্ছি, এটা অনেক ছোট একটা বোট। ইলিশ এই মাছ ধরা, বোটগুলো ইলিশ ইলিশ মাছ ধরে রাত্রে, হ্যাঁ রাত্রে দিনেও ধরে, দিনেও ধরে, হ্যাঁ। জাল একটু আগে ফেলছে এখানে। হ্যাঁ, আমরা এখানে কি ভাইজান মাছ নিয়ে আসতেন? দেখি তো কি মাছ আপনি নিয়ে আসতেন। পাইছেন ইলিশ পাইছেন? ইলিশ পাইছেন? এ দেখেন কি বিশাল বিশাল, একটু চিংড়ি উঠান তো ভাইজান। লাভ এই দিবে, যে, লাভ দিবে, লাভ দিবে, লাভ দিবে। লাভ দেবে না, বিশাল চিংড়ি। চিংড়ি। আমি দাঁড়াতে একটু ধর। শলা চিংড়ি, শলা চিংড়ি। বিশাল চিংড়ি। ভাইয়ের এই যে জালে, চিংড়ি জালে মাছ নিয়ে আসলো, এনে কতটুকু হবে চিংড়ি? 1 কেজি 2-300 চেয়ারে। 1 কেজি 2-300। যাক, চাচাও মাছ আনলেন, দেখি তো চাচা কি মাছ আনলেন। মাশাআল্লাহ। চাচাও বিশাল বড় বড় চিংড়ি আনছে, বিশাল বড় দেখি তো বড় চাচার চিংড়িটা তারও বড়। হ্যাঁ, শলা চিংড়ি এগুলা। হ্যাঁ, বড়শি চাষ আছে, বড়শির মাছ সবগুলা, সব বড়শি। পিরোজপুর আর ভান্ডারিয়ার মাঝখানে এই ফেরি চলাচলের পরে দেখতে পাবেন এপারে এসে যে বিশাল বিশাল যে পচা নদীর ইলিশ মাছ, না? এই ইলিশগুলো কি পচা নদীতেই হয়? এই নদীর, এই নদীর। এই নদীরই এত পদ্মার মতো অবস্থা। হ্যাঁ, বিশাল বড় বড় ইলিশ। এটি কেজি কত করে ইলিশ ভাইয়া? হ্যাঁ, এদিকে তো এখন মোটামুটি ক্লিয়ার আছে, এখানে আপনার জাম থাকে, অনেক অনেক জাম থাকে, আছে অনেক ক্লিয়ার। এখন জুয়েল ভাই আর আমি ফেরিঘাট থেকে হেঁটে হেঁটে বেড়িবাঁধের সামনে উদ্দেশ্যে। যাচ্ছি বেড়িবাঁধের উদ্দেশ্যে। আর এখানে একটা প্রকল্প চায়নারা করেছিল যে বিশাল এক বেড়িবাঁধ এখানে নির্মাণ করেছে এই কচ্চা নদী, না? কচা নদীর পাশ, কচ্চা নদীর পাশ দিয়ে এলাকাটা হ্যাঁ। যত দূর আছে, এখানে আপনার যত বন্যা হবে, এই আপনার নোয়াখালী বলেন, অনেক জায়গা কিন্তু ডুবে যায় বন্যায়। হ্যাঁ। আমাদের এলাকায় ভাই কেউ পানি দেখেও না, ও ওই ধরতে গেলে। বেড়িবাঁধের এই জন্য, বেড়িবাঁধের কারণে তাহলে তো এটা প্রত্যেকটা খালের ভিতরে বিশাল sluice একটা gate। অনেক ভালো বয়ে আনছে। হ্যাঁ, হ্যাঁ, কোনো জায়গায় পানি এই নেই, আপনি দেখবেন এলাকার পানি নেই। মানুষের জন্য ভালো একটা কাজ করছে এটা। আচ্ছা আচ্ছা, আজকে বেড়িবাঁধটা সুন্দর করে ইনশাল্লাহ তুলে ধরবো। হ্যাঁ, ইনশাল্লাহ। এই কচ্চা নদীর পার গেছে এরকম পুরাটাই বেড়িবাঁধ এরকম এই পাকা যে করেছে, আপনি হ্যাঁ? নিচে যে জালগুলো দেখতেছেন না, জালগুলো দেখেন, এই যে জালগুলা, এগুলো মনে করেন আপনার এই যখন জোয়ার আসবে, হ্যাঁ। জোয়ার আসলে এই যে পাথরগুলা ভইরা এদিকে ওই চিংড়ি, ওই যে শলা চিংড়ি মাছগুলো দেখলাম আমরা, হ্যাঁ, হ্যাঁ। এদিকে ঢুকে থাকবে, এই জালের ভিতরে। হ্যাঁ ঢুকে থাকবে। এই পানিটা যখন আবার টাইনা যাবে, তারা এখান থেকে আবার সংগ্রহ করে ওই সময়। দারুন, ওই যে একদিনে ধরতেছে বোধ, হ্যাঁ? হ্যাঁ, ওই যে ধরতেছে, চলেন যাই, ওই যে। চাচা ওই চিংড়ি মাছ ধরতেছে। আসলে এখানে প্রচুর মাছ। এইটাই হচ্ছে আপনার এই নদীর হয়? মূল মোহনা এইটা। এটাই, হ্যাঁ, ওই যে সামনে দেখতেছেন আমরা, ওই যে হ্যাঁ, সামনে, হ্যাঁ, হ্যাঁ। ওইটাই মোহনা। ওইখানে 3টা নদীর অ্যাড হয়েছে, এই 3 দিক ভান্ডারিয়ার থেকে। আপনার যে ঢাকা থেকে যে লঞ্চগুলো আসে, হ্যাঁ, হ্যাঁ। এখান থেকেই আসে সবগুলা। ওই দিক দিয়ে ওই ভান্ডারিয়া চলে যায়, ওই যে হ্যাঁ, ব্রিজের নিচে দিয়া। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর এখানে কি সুন্দর করে মানুষের মাছ ধরতেছে, এই জাল, এই জালগুলো জালের ইয়ে করতেছে, ভিতরে সেটিং স্টেপ করতেছে। দেওয়া, ফাত পাচ্ছে, হ্যাঁ, ফাত। মাছ এগুলো ধরার বলা হয় জন্য। আপনার টোনা। টুনা বলে, না? টোনা জাল। আচ্ছা, ওই টোনা ভিতরে ঢুকলে বের হওয়ার আর কোনো সিস্টেম নেই।
একবার ঢোকা যাবে কিন্তু বের হওয়া যাবে না। বের হওয়া যাবে না। এখন যেখানে দাঁড়িয়ে আছি যে কচ্চা নদীর মোহনার কাছে, এই জায়গাটা মানে ইভিনিং এ পুরা ক্লাউডে ভরে যায় না, মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে মানে ঘুরে বেড়ায়। আর কি বলবো, আসলে আমারও অনেক ভালো লাগতেছে যে এরকম নদীর ধারে, হ্যাঁ, পরিবেশটা অন্যরকম, পরিবেশটাই অন্যরকম। আসলে এটা আপনার ভিডিওতে দেখলে কিছু বোঝা যায় না। যদি আপনি যখন একটা নদীর পাড়ে যাবেন বা একটা মানে প্র্যাকটিক্যাল একটা জিনিস ফিল করা আর আপনার দেখা, এটা সম্পূর্ণ আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস। না, আমরা এই যে প্র্যাকটিক্যাল যে এখানে যে ফিলটা হচ্ছে, এটা তো আসলে দূরে থেকে হবে না, কখনোই না, আর কখনো পাবেই না এগুলো, না যদি না যায়। আচ্ছা, অনেক ভালো লাগলো। আসলে কি বলবো যে প্রকৃতির সব কিছু অনেক সুন্দর, ঠিক না? ওই যে যারা ওই ক্লাউডের কথা বলতে বলতে অনেকে এসে গেছে ওইখানে ফোনটা নিয়ে, এখানে পরিবারবর্গ সবাই আসতেছে। আর এই জায়গাটুকু পাথর, এখানে আপনার কয়লা স্টক করে, এখান থেকে বিক্রি করে। এখানে এটা কি কোনো ব্যবসায়ীরা নিয়েছে জায়গাটা? এটা ব্যবসায়ী নিছে। এখানে আপনার মূলত হওয়ার কথা ছিল, পেট্রোল পাম্প হওয়ার কথা ছিল। হ্যাঁ, তো পেট্রোল পাম্প হয় নাই ওই আপনার সরকার পতনের পরে। যে এমপি মহোদয় যিনি ছিলেন উনি আর কি নাই এখন দেশে, বেনিশ। হ্যাঁ, উনি বেনিশ, এই কারণে পুণ্যের কাজ করছে, অনেক পুণ্যের কাজ করছে। তো এখন এইগুলো এখানে রাখে, এখান থেকে বিক্রি টিক্রি করে। আচ্ছা, আচ্ছা। এই যে সাইড দিয়ে যে উচ্চ বাঁধটা দেখতে পাচ্ছেন, এটাই বেড়িবাঁধ। আর এই বাঁধটা কোন পর্যন্ত বয়ে গেছে? এরা সুদূর একদম আপনার ভান্ডারিয়া পর্যন্ত, ভান্ডারিয়া পর্যন্ত। আপনার এখান থেকে আপনি যদি পায়ে হাইটা যান, এই বাঁধ দিয়ে আপনি পায়ে হাইটা যাইতে পারবেন। এদিকের ভিতরের ভিউ আরো সুন্দর। এই রাস্তাটা চলে গেছে মঠবাড়িয়া, যেটা মঠবাড়িয়া পাথরঘাটা, হ্যাঁ। আর এই রাস্তাটা চলে গেছে ভান্ডারিয়া, বরিশাল, ঢাকা, হ্যাঁ, সকল জায়গায় এই রাস্তা। চরখালি ফেরি পার হয়ে ঢাকা যাওয়া যায়। ওই দিক দিয়ে পিরোজপুর হয়ে, পিরোজপুর হয়ে, হ্যাঁ, ঢাকা যাওয়ার অনেক দিক দিয়ে রাস্তা। আচ্ছা, আর এখানে আপনি ওই মঠবাড়িয়া, ভান্ডারিয়া যাওয়ার জন্য লোকালি সিএনজি, এই যে মাহিন্দ্রাগুলো যায়, অটো মাহিন্দ্রা, এগুলো পেয়ে যাবেন। আমরা সামনে যাচ্ছি বেড়িবাঁধের আর কিছু সৌন্দর্য দেখার জন্য, হ্যাঁ, স্পেশাল চা খাওয়ার জন্য। আর একটা স্পেশাল চা পান করব আমরা, সেই উদ্দেশ্যে যাচ্ছি। তবে এদিকে রাস্তাগুলো অনেক সুন্দর। হ্যাঁ, এদিকে রাস্তাগুলো অনেক সুন্দর। আপনি যখন ঘুরবেন তখন বুঝবেন, কোনো জায়গায় ভাঙা পাবেন না তেমন একটা। হ্যাঁ, ভাঙা পাবেন না। এখন আমরা রিক্সা নিয়েছি, যে আপনার জাউগাছের কথা বলছিলাম না, এই যে জাউগাছ, আমরা সেখানে যাব ইনশাআল্লাহ। আর রিক্সা নিয়ে যাচ্ছি সেই বেড়িবাঁধের কাছে। আর যাওয়ার পথে দেখেন কি সুন্দর, যে একটা রাস্তাটা অনেক সুন্দর, ঠিক না? আসলে একটা মনোমুগ্ধকর পরিবেশ, প্রাকৃতিক ন্যাচারাল জিনিসটা এখানে আসলে বোঝা যায় যে আসলে কেমন। এখানে আপনি অসংখ্য সুপারি গাছ দেখতে পাবেন, লক্ষ লক্ষ নারকেল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ। মানে কি বলবো, এখানে মানুষের প্রধান যে অর্থনৈতিক ফসল সেটা সুপারি। হ্যাঁ, ওই যে আপনার আপনি যেদিকে ভিতরে যাবেন সেখানে শুধু সুপারি বাগান, সুপারি বাগান। দেখেন, আমি যাচ্ছি যে তার সাইড দিয়েও সুপারি বাগানগুলো দেখা যাচ্ছে, নারকেল আর সুপারি। আমরা চায়ের দোকানের সামনে অনেকটা আমরা সেই বিখ্যাত চার দোকানে এসে বললাম, পাশ দিয়ে বয়ে গেছে সেই। আমরা বেড়িবাঁধের নিকটে এসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে বেড়িবাঁধে উঠবো ইনশাল্লাহ। আর বেড়িবাঁধের ওপারেই যে অপার সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। বেড়িবাঁধ পুরোটা না দেখতে পারলেও কিছুটা অন্তত দেখি না। আর সবচেয়ে বেড়িবাঁধের আরেকটা অনেক সৌন্দর্যমণ্ডিত ব্যাপার হচ্ছে, এখানে যে বেড়িবাঁধটা নির্মিত হয়েছে তার দুই ধারে ঝাউ গাছ। এই যে ঝাউ গাছ, হ্যাঁ, একটা ঝাউ গাছ দিয়ে যে একটা কি সৌন্দর্য এখানে দেখেন সৃষ্টি হয়েছে। অসংখ্য ঝাউ গাছ, এই ঝাউ গাছ দুই ধারে, আর মাঝখানটা এই বেড়িবাঁধ, তার রাস্তা বয়ে গেছে। এই পাশ হচ্ছে, হ্যাঁ। আর এই দিক দিয়েই এই
নদীটা এখানে সামনেই এই ত্রিমোহনাটা, হ্যাঁ, ত্রিমোহনা, ওই যেটা তিনটা নদীর মুখ একসাথে হয়েছে। আর এখানে বাইরা মাছ ধরার জন্য জাল, ভাই, ইলিশ মাছের জাল? তারা ইলিশ ধরবে। হ্যাঁ, এটা যে লাইলন সুতা। হ্যাঁ, লাইলন সুতা। এটা কি ভেয়ার বাজে না, মানে আউলা জল হয় যারা পরে ছাড়ানো যায়? হ্যাঁ, মানে এগুলো দেখলে মনে হয় আসলে কেমনে ছাড়াই, কিন্তু একদম সোজা। ওই যে আমরা যে ওই ছোট ছোট নৌকাগুলো যে দেখতে পেয়েছিলাম, এই নৌকা দিয়ে এই জালগুলো ফেলে ইলিশ মাছগুলো। হ্যাঁ, আচ্ছা, এই যে এখান দিয়ে যে বড় বড় যে ট্রলার জাহাজগুলো যাচ্ছে, তো জাল ছিঁড়ে যায় না? অনেক সময় বাজে। আচ্ছা আচ্ছা, বাজারে তো জাল শেষ এটা। আর এই যে বেড়িবাঁধটা দেখতে পাচ্ছেন, এই বেড়িবাঁধটা এখানে এই একদম ফেরিঘাট থেকে এই বেড়িঘাটটা একদম ভান্ডারিয়া পর্যন্ত চলে গেছে। শুধু ফেরিঘাট না, তার ওই পাশেও আছে। হ্যাঁ, তার ওই পাশেও একদম ওই এটা ও একদম সাগর। এই সাগর এখানে কোন জায়গায় যায় অ্যাটাচ হয়েছে? কক্সবাজার পর্যন্ত। হ্যাঁ, এই বেড়িবাঁধ ওই পর্যন্ত চলে গেছে। এটা তো বিশাল একটা প্রকল্প ছিল। বললাম না, চায়নারা করছে। ওই যে আপনারা যাওয়ার সময় দেখালাম ওইখানে। হ্যাঁ, বাহ 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 বাহ। আর এই বেড়িবাঁধের ফলে এখানে মানুষজন শান্তিতে বসবাস করতেছে। বন্যার পানি, নদীর পানি, তাদেরকে কেউ কোনো পানি স্পর্শ করতে পারে না। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। জুয়েল ভাই, আসেন, আমরা এখন আপনার সেই বিখ্যাত চা পান করব। রং চা। রং চা। হ্যাঁ, আর কি আছে ওখানে? মালটা চা, রং চা, দুধ চা। আচ্ছা আচ্ছা, আছে কে জানে। আমার রং চা পছন্দ। চলেন তাইলে। ভাইয়ের এই দোকানটা অনেক মানে জনপ্রিয় একটা দোকান। অনেক দূর থেকে, ভান্ডারিয়া থেকে এখানে মানুষ আসে। তার এটাকে কি বলে? পেঁয়াজু। পেঁয়াজু। আর এটা হচ্ছে আপনার চিংড়ির। চিংড়ি আর ডিম। এটা হচ্ছে এই জিনিসটা মনে হয় আমি আসলে খাই নাই। এটা হচ্ছে আপনার চিংড়ির মাথা। চিংড়ির মাথা। চিংড়ির মাথা। এটা আলাদাভাবে বিক্রি হয় না? চিংড়ি কিনে আলাদা করা হয়? আলাদাই পাওয়া যায়। আলাদাই পাওয়া যায়। আচ্ছা, বেগুনি। আলুর চপ দেন নাই? কি খাবেন শামীম ভাই, জুয়েল ভাই? আমি একটু আলুর চপ ভালো খাই। আলুর চপ। আর কি খাবেন? এটা কি বললেন? খান, ট্রাই করেন একটা। না না, এটা কি মিষ্টি না ঝাল? মিষ্টি। আর এটা তো চিংড়িটা করছেন না? আচ্ছা, আমরা একসাথে বসেই খাবো, পরে চা খাবো ইনশাল্লাহ। আর এই যে এটা কি ইলিশ মাছ নাকি? না, এটা খেসা মাছ। এটাতে কি করবেন? আমরা তো আইটেম বাড়াইছেন, এত আইটেম তো আগে দেখিনি, আইনি অনেকদিন। খিচুড়ি খায় মাশাআল্লাহ, ভালোই। আচ্ছা, এই সেই বিখ্যাত লাল চা, মালটা চা। উনি ওয়ান টাইম গ্লাসে তৈরি করতেছে, যেটা আমার জন্য অনেক মানে জিনিসটা অনেক ভালো লাগলো। সে ওয়ান টাইম গ্লাস ইউজ করতেছে। আমি এর জন্য আমার অনেক বেশি ভালো লাগতেছে যে জিনিসটা। খাইলে আরো বেশি ভালো লাগবে ভাই। হ্যাঁ, সত্যি কথা। হ্যাঁ, আমরা কিছুক্ষণ পরে চা খাবো। হ্যাঁ, আগেগুলো খাই, তাজা পড়া কিছু খাই, নাস্তা খেয়ে নেই। এই সেই বিখ্যাত চা। হ্যাঁ, জুয়েল ভাই, চা কেমন লাগতেছে? খারাপ না, ভালোই। খান একটু। স্বাদ মোটামুটি একটা ভিন্ন স্বাদ পাওয়া যায়। মালটা দিয়েছে যে, মালটা দিছে, তারপরে আর ওই কি যেন দিছে ভিতরে, ওই যে পাতা, অনেক পাতা, ওই পুদিনা পাতা। তারপর মানে চায়ের স্বাদের চাইতে একটু ভিন্ন স্বাদ। খারাপ না, ভালোই। আচ্ছা, জুয়েল ভাই চা দাওয়াত দিল, চা খাইলাম, ভালোই লাগতেছে। ভাজা পোড়া খাইতে খাইতে তো গাম ছুড়ে ফেলাইলাম ভাই। দেখছেন অবস্থা? অনেক গরম ভাই, অনেক গরম। আরো গরম জিনিস। হ্যাঁ, এই খাইতে খাইতে পুরা গাইমা শেষ, ভাজা পোড়া খাইতে খাইতে। গাইস, আমরা নদী, ফেরিঘাট, চা সব কিছু শেষ করে এখন
বাসার উদ্দেশ্যে। বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর বাসার উদ্দেশ্য মানে ভিডিওটা এখানে শেষ এখানে করতে শেষ করতে হচ্ছে, হবে ঠিক না? আজকের মতো হ্যাঁ, আজকের মতো। আর ভিডিওটা শেষ করার পূর্বে অবশ্যই বলতেছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আর কি বলবো, আমি যেখানে যাই প্রকৃতির সৌন্দর্য আমাকে ঘিরে ফেলে, টানে টানে প্রকৃতির টানে। আর সেই টানে বিদায় আমি সেখানে যাই। আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ হাফেজ, আল্লাহ আলাইকুম। হাফেজ।